অনেক অনেক বছর আগের কথা। দক্ষিণের এক ঘন জঙ্গলের ভেতরে ছিল এক অজানা গ্রাম, তোলাপুর। ওই গ্রামের নাম আজ কারও মুখে শোনা যায় না, গুগল ম্যাপে খুঁজলেও পাওয়া যাবে না। কারণ এখন সেখানে শুধু জঙ্গল, নদী আর শুধু হিংস্র বন্য প্রাণী। তুরাপুর ছিল ছোট্ট একটা গ্রাম। সেখানে থাকত 40-50টা পরিবার, সবাই মিলেমিশে থাকত। কোনো টাকার নিয়ম নেই, না কোনো রাজনীতি, না কোনো প্রশাসন। তারা নিজেরা ফসল ফলাত, নদী থেকে মাছ ধরত আর জঙ্গলের হাঁস মুরগি শিকার করে খেত। রাত নামলে গ্রামের মাঝখানে একটাই আলোর উৎস, একটা কাঠের খুঁটিতে ঝোলানো তেলের প্রদীপ। তাদের জীবন ছিল শান্ত, নিরিবিলি। যতদিন না এক ভয়ঙ্কর রাত সবকিছু পাল্টে দেয়। ওই গ্রামেরই একজন ছিল, নাম মতিউর, সবাই ডাকত মতি। সে ছিল গ্রামের সবচেয়ে দক্ষ জেলে। সকালেই নদীতে যেত আর সন্ধ্যের আগেই মাছ ভর্তি ঝুড়ি নিয়ে ফিরত। হাসি খুশি মানুষ, সবার প্রিয়। তার স্ত্রী হালিমা আর তাদের একটা ছোট্ট ছেলে নাফিস। তিনজনের পরিবারটা ছিল সুখে শান্তিতে। কিন্তু একটা অভ্যাস ছিল মতির, সে প্রায়ই সন্ধ্যের দিকেও মাছ ধরতে যেত। গ্রামবাসী বারবার বলতো, মতি ভাই, ওই বেলাতে নদীর ধারে যেও না, সন্ধ্যের পর ওখানে ভালো কিছু দেখা যায় না। কিন্তু মতি হাসত, আরে ভাই, ভয় পেলে মাছ খাবে কে? জিন পরি কি মাছ ধরে? নদীটা ছিল জঙ্গলের গভীরে, দুই ধারে গাছের ছায়া। সন্ধে নামলেই চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। মাছ ধরতে গিয়ে মাঝে মাঝে মতি শুনত পাতার নড়াচড়া, কারোর পায়ের শব্দ। কখনো মনে হতো কেউ পেছন থেকে তাকিয়ে আছে। কিন্তু যতবার ফিরে তাকাত, চারপাশে শুধু কুয়াশা আর গাছের ছায়া। এক সন্ধে চাঁদ উঠেছে নদীর ওপরে। মতি একা বসে জাল ফেলছে। হঠাৎ পিছন থেকে জল ছিটে পড়ে তার মুখে। সে ভাবে, বড় মাছ নিশ্চয়ই। কিন্তু হঠাৎ সে দেখে নদীর মাঝখানে এক লোক দাঁড়িয়ে আছে, পুরো ভিজে, মাথা নিচু। এই, কে ওখানে? মতি চেঁচায়। কোনো উত্তর নেই, শুধু ঠান্ডা বাতাস আর কুয়াশার ভেতর থেকে একটা কর্কশ হাসির শব্দ আসে। তুই একাই এসেছিস মতি। মতির গলা শুকিয়ে যায়। সে বলে, কে তুই? লোকটা ধীরে ধীরে সামনে আসে। চেহারাটা দেখা যায় না, কিন্তু তার চোখ দুটো জলজল করছে অন্ধকারে। মতি জাল টেনে নেয়, উঠে দাঁড়ায়। তার মনে হয় লোকটার মুখটা কেমন যেন নিজের মতো। হঠাৎ নদীর ধারে এক শব্দ, ছবাক। তারপর নীরবতা। মতি আর ফিরে যায়নি। পরদিন সকালে গ্রামবাসীরা দেখে নদীর ঘাটে পড়ে আছে মতির ভাঙা জাল আর একটা ছেঁড়া জামা। কিন্তু নদীর ধারে একটা পায়ের ছাপ। জল থেকে উঠে গেছে, কিন্তু কোথায় গেছে তার কোনো চিহ্ন নেই। সেদিন রাতটা ছিল অদ্ভুত চুপচাপ। গ্রামের কুকুরগুলো হঠাৎ একসাথে চিৎকার শুরু করল, তারপর হঠাৎ একে একে থেমে গেল। চাঁদের আলোয় পুরো গ্রামটা যেন নিস্তব্ধ হয়ে গেল। শুধু বাতাসে ভেসে আসছে নদীর দিকের জল ছপছপ শব্দ। হালিমা দরজার পাশে বসে কাঁদছে। মতি ফিরবে কিনা কেউ জানে না। গ্রামের কয়েকজন পুরুষ খুঁজতে গিয়েছিল, কিন্তু নদীর ঘাটে শুধু তার ভাঙা জাল আর ছেঁড়া জামাটা পেয়েছে। নাফিস, ওর ছোট ছেলেটা, মাকে জড়িয়ে বলল, মা, বাবা তো প্রতিদিনই রাতে ফেরে না, আজকেও ফিরবে তাই না? হালিমা কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ রে মা, নিশ্চয়ই ফিরবে। কিন্তু তার কণ্ঠে ভয়, দুঃস্বপ্নের গন্ধ। বাতাসে হঠাৎ এক ঠান্ডা হাওয়া, তারপর কড়কড় করে দরজা খুলে যায়। হালিমা উঠে দাঁড়ায়, হাতে প্রদীপ। দরজার সামনে এক ছায়া, মতি। ভেজা জামা, এলোমেলো চুল, চোখ দুটো লালচে। ও কিছু না বলে ঘরে ঢোকে, সোজা গিয়ে কোণে বসে পড়ে। হালিমা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে গো? সবাই খুঁজে বেড়াচ্ছিল। মতি ধীরে ধীরে বলে, নদীর নিচে ছিলাম, মাছ ধরছিলাম।
তার গলায় অদ্ভুত রুক্ষতা, যেন গলা শুকিয়ে গেছে বহুদিনের। বাতাসে হঠাৎ এক ঠান্ডা হাওয়া, তারপর কড়কড় করে দরজা খুলে যায়। হালিমা উঠে দাঁড়ায়, হাতে প্রদীপ। দরজার সামনে এক ছায়া, মতি। ভেজা জামা, এলোমেলো চুল, চোখ দুটো লালচে। ও কিছু না বলে ঘরে ঢোকে, সোজা গিয়ে কোণে বসে পড়ে। হালিমা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে গো? সবাই খুঁজে বেড়াচ্ছিল। মতি ধীরে ধীরে বলে, নদীর নিচে ছিলাম, মাছ ধরছিলাম। তার গলায় অদ্ভুত রুক্ষতা, যেন গলা শুকিয়ে গেছে বহুদিনের। সকালে গ্রামের সবাই জানতে পারে মতি ফিরে এসেছে। সবাই ছুটে আসে তার ঘরে, কেউ খুশি, কেউ ভয় পাচ্ছে। বৃদ্ধ মকবুল বলে, ও যে নদীতে ডুবে গেছিল সেটা সবাই দেখেছে। কিন্তু মতি তখন হাসে, আমি ডুবিনি মকবুল চাচা, শুধু নিচে গিয়েছিলাম একটু সময় কাটাতে। গ্রামবাসীরা ভাবে হয়তো ভয় পেয়েছিল বলে এমন বলছে, কিন্তু কিছু একটু যেন ঠিক না। তার শরীরে এখন এক ধরনের দুর্গন্ধ, চামড়াটা কালচে, চোখ দুটো ফোলা। আর মাছ ধরতে গেলে যত গভীরেই জাল ফেলে, সেখানে অদ্ভুত বড় মাছ উঠে আসে, যাদের কেউ আগে দেখেনি। গ্রামের বাচ্চারা ওকে এড়িয়ে চলে, কুকুরগুলো ওর সামনে গেলেই ঘেউ ঘেউ করতে থাকে। একদিন হালিমা ঘুম থেকে উঠে দেখে মতি পুকুরের ধারে বসে আছে, কিন্তু তার প্রতিচ্ছবি পানিতে দেখা যাচ্ছে না। ও কাছে গিয়ে বলে, মতি, তুমি ওখানে কি দেখছ? ও ধীরে ঘাড় ঘুরিয়ে বলে, আমার জায়গা নিচে, আমি শুধু একটু সময় নিচ্ছি ওপরে। তার ঠোঁটে অদ্ভুত হাসি। সেই রাতেই হালিমা গ্রামের মসজিদের ইমামকে ডাকে। ইমাম সাহেব এসে কিছু আয়াত পড়ে, কিন্তু মতি হাসে। এই সব আয়াত ওদের থামাতে পারবে না। ওরা জলের, তোমরা মাটির। ইমাম সাহেবের কণ্ঠ কেঁপে ওঠে, তুমি আসলে কে? মতির চোখ লাল হয়ে যায়। আমি মতি না, মতির শরীরে কেউ। রাত নামলে তুলাপুর গ্রাম নিঃশব্দ হয়ে যায়। শুধু পুকুরের জল আর গাছের শাখার শব্দ ভেসে আসে বাতাসে। গ্রামের বাচ্চারা জানে এই রাতগুলো ঝুঁকিপূর্ণ, কিন্তু কেউ ভাবেনি সেই রাতগুলোই গ্রামকে এক এক করে খেয়ে ফেলবে। প্রথম রাতেই দেখা গেল গ্রামের খামারের হাঁস মুরগি নিখোঁজ। তেল প্রদীপ জ্বালিয়ে খুঁজলেও কোনো চিহ্ন মেলে না, কিন্তু নদীর ধারে ছাপ দেখা যায়, অদ্ভুতভাবে লম্বা পা, জলের ভিজে দাগ। সকালে মতি ঘরে ফিরে আসে। হালিমা তার দিকে তাকিয়ে বলল, মতি, আজকে খামারের পশুরা কোথায় গেল? মতি শুধু ধীরে ধীরে হেসে বলে, ওরা নদীর সঙ্গে খেলা করতে গেছে। আমি তো বলেছিলাম জলই তাদের ঠিকানা। পরদিন গ্রামের এক যুবক রফিক নদীর ধারে নিখোঁজ। শুধু তার জুতো পাওয়া যায় পাথরের ওপর। গ্রামবাসী খুঁজতে যায়, কিন্তু নদীর জল অদ্ভুতভাবে শান্ত, যেন কোনো ঘটনাই ঘটেনি। মতি নদীর দিকে তাকিয়ে হাসে, চোখে লালচে দাগ। হালিমা ভাবতে থাকে, এ কি সত্যি মতি? রাত নামলে হঠাৎ বাতাসে অদ্ভুত আওয়াজ, চুপচাপ, চলুন। গ্রামের লোকেরা ঘুম থেকে ভেঙে ওঠে, কিন্তু কেউ জানে না সেই আওয়াজ আসছে নদীর গভীরতা থেকে। মতি ঘরে বসে চুপচাপ। হালিমা তার চোখের দিকে তাকায়, কিন্তু সে কোনো উত্তর দেয় না। পরের রাত নদীর ধারে মতি দেখা যায়, কিন্তু এবার তার শরীর অদ্ভুতভাবে বিকৃত, অর্ধেক ভিজে, অর্ধেক শুষ্ক। চোখের লালচে দাগ উজ্জ্বল। হাতে মাছ ধরার জাল নয়, বরং দীর্ঘ শক্ত হাতের ছায়া। হঠাৎ সে বলে, এখন সময় এসেছে। পুকুরের দিকে তাকিয়ে হঠাৎ কয়েকটি ছায়া মানব বের হয়, জলের মতো হালকা, শরীর জলের ভেতর অদৃশ্য, কিন্তু চোখ দিয়ে তাকাচ্ছে। গ্রামবাসী চিৎকার করতে চায়, কিন্তু শব্দ তাদের গলায় আটকে যায়।
মতি নদীর ধারে এগোতে থাকে। রফিকের মতো আরও এক যুবক সালাম নদীর ধারে দাঁড়ায়। মতি হেসে ফিসফিস করে, তোমার যাত্রা শেষ, নদী ডেকে ডেকে বলছে। পরের মুহূর্তে সালামের শরীর জলের মতো ছড়িয়ে যায়, শুধু কাঁপা ছাপ রোদে দেখা যায়। গ্রামবাসী চোখ বড় করে তাকিয়ে থাকে, কিন্তু কেউ সাহস করে নদীর দিকে যায় না। গ্রামে রাত নামে, শুধু নদীর ঢেউ আর ঝুলন্ত পুকুরের তলে মৃদু শব্দ ভেসে আসে বাতাসে। গ্রামবাসীরা জানে আর এই রাতটি সবচেয়ে ভয়ঙ্কর, কারণ মতি নদীর ধারে শুধু ফিরে এসেছে না, সে জলের শক্তি দখল করে গ্রামে প্রতিশোধ নিতে এসেছে। সকাল থেকে কিছু অদ্ভুত ঘটনা শুরু হয়। খামারের হাঁস মুরগি, যেগুলো পর্ব 3-এ নিখোঁজ হয়েছিল, আজ আবার ফিরে আসে না। পুকুরের ধারে অদ্ভুত ছাপ দেখা যায়। এরা একসাথে নদীর দিকে এগোচ্ছে, কিন্তু কেউ জানে না নদীর মানুষদের হাতে পরবর্তী কারা থাকবে। হালিমা ঘরে বসে শিউরে উঠছে, নাফিস কাঁপছে, সে জানতে পারছে না মা। রাত নামার সাথে সাথে মতি নদীর ধারে আসে। এবার তার দেহ অর্ধেক জলময়, অর্ধেক শুষ্ক। চোখগুলো লালচে, চামড়া কেঁপে ওঠার মতো অদ্ভুত। সে হেসে ফিসফিস করে, আমি আর মতি নই, আমি জলের মানুষদের প্রতিনিধি, আর তোমাদের গ্রাম আমার খেলার স্থান। নদীর জলের ভেতর থেকে আরও ছায়ামানব উঠে আসে। তারা অর্ধদৃশ্যমান, হাত পা জলময়, চোখ জল করছে। গ্রামের মানুষ চিৎকার করতে চায়, কিন্তু শব্দ আটকে যায়। রফিক, সালাম এবং আরও কয়েকজন রাতের মধ্যে নিখোঁজ হয়। নদী থেকে আওয়াজ আসে, তোমার পালানোর সময় শেষ, এখন আমার পালা শুরু। মতি ধীরে ধীরে গ্রামের ঘরে প্রবেশ করে। নদীর পানি যেন তার সাথে মিশে গেছে। হালিমা বাইরে দৌড়াতে চায়, কিন্তু নদী যেন তাকে আটকে রাখে। পরের দিন সকালেও গ্রাম অদ্ভুত নিস্তব্ধ। হালিমা বুঝতে পারে মতি আর সে আগের মতি নয়। নদীর শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে, এবং গ্রামের প্রতিটি মৃত্যু ছিল তার প্রতিশোধ। হালিমা একাই নদীর ধারে দাঁড়িয়ে চিৎকার করে, কেন মতি, কেন আমাদের গ্রাম? কিন্তু নদী শুধুই ফিসফিস করে, এখানে কেউ বাঁচবে না, কেউ নয়। রাতের অন্ধকারে নদী থেকে এক ঝলক দেখা যায়। মতির দেহ আর নেই, কিন্তু গ্রামের সব ছায়ামানব নদীর ওপর থেকে তাকিয়ে আছে। হঠাৎ হালিমার চোখের সামনে নদীর পানি কেঁপে ওঠে। একটি ছায়ামানব উঠে দাঁড়ায়। মুখ দেখা যায় না, কিন্তু গলা ফিসফিস করে, মতি চলে গেছে, কিন্তু আমার প্রতিশোধ এখানে। শেষ যাত্রী এখন তুমি। হালিমা চিৎকার করে, কিন্তু কোনো শব্দ আসে না। শুধু নদী শান্ত, আর চাঁদের আলোয় প্রতিটি ছায়া যেন বলছে, কেউ বাঁচবে না। ভয় কখনো শুধু জিনিসের মধ্যে থাকে না, কখনো কখনো সেটা আসে নদীর ঢেউ, ছায়ার মধ্যে। আর যদি তুমি রাতের মধ্যে একা বাইরে যাও, মনে রেখো কেউ তোমার জন্য অপেক্ষা করছে। যদি এই গল্পটি শুনে তোমার গায়ে কাঁটা দেয়, তাহলে লাইক দাও, কমেন্টে লিখো তুমি কি একা রাতের নদী পার করবে, আর সাবস্ক্রাইব করো, কারণ পরের গল্পে হয়তো তোমার সাথে ঘটে যেতে পারে।